বিপদে পড়ে গেছে সমন্বয়করা। এবার বেগে বসেছেন বিএনপি, কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এটা একটা বেশ কঠিন কথা। তার মানে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, কম সংস্কার। কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে। তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব, বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এটা একটা বেশ কঠিন কথা। তার মানে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, কম সংস্কার, একটা ধারণা তৈরি হবে। আসলে কি যে মৌলিক সংস্কারগুলো বলছে, সেই সংস্কারগুলো কি সম্ভব না? বিএনপি তো মনে করছে যে, তারা বলছে যে সংস্কার কমিশনগুলো, মূল মোটা দাগে যে সংস্কার কমিশনগুলো, তারা তো রিপোর্ট দিয়েছে। বাকিগুলিও যদি জানুয়ারির মধ্যে দেয় এবং ডিসেম্বর পুরো মাস, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ 2 মাসও যদি হয়, তারপরেও তো এই বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে সেই সংস্কারের মধ্য দিয়ে যদি ঐকমত্য হয়, তাহলে নির্বাচন সম্ভব। আর খুঁটিনাটি সব বিষয়ে ঐকমত্য হবে না। যেমন সংখ্যানুপাতিক নির্বাচন এর ব্যাপারে যে চরমনায় পীর বলছে যেটা মানবে না, মহিলাদের অন্তর্ভুক্তি মানবে না, এই ব্যাপারে তো দ্বিমত থাকবেই। কিন্তু মোটা দাগের সংস্কারগুলো যদি হয়, তাহলে সেটাকে কম সংস্কার যদি বলা হয়, তাহলে তো একটা জিনিস থাকবে যে রাজনৈতিক দলগুলো ঠিক মতন সংস্কার করতে দিল না। এই কথাটা কেন আসছে আমি ঠিক পরিষ্কার না। এটা কি একটু অভিমানের থেকে যে আরো বেশি সংস্কার করতে চায়, মানে কত সংস্কার, কত সময়, টাইম ফ্রেম কি, এগুলো নিয়ে কিন্তু একটা এক ধরনের অস্বস্তি বা এক ধরনের অস্পষ্টতা আছে। সেটা রাজনৈতিক দলগুলোও কিন্তু খুব মানে বলতে পারছে না যে না, ঠিক মতন চলছে, রোডম্যাপ অনুযায়ী কাজগুলো চলছে। রোডম্যাপ তো লাগবেই, কারণ অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী, সেটা তার রেগুলার গভর্নমেন্ট না। সুতরাং যত দ্রুত সম্ভব একটা রেগুলার গভর্নমেন্ট খুবই দরকার। এখন এমনিতেই ট্রাম্প আসছে, তারা বলেছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। ভারত বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার নেই, নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। তো স্বাভাবিকভাবে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। এটা সংস্কারও প্রয়োজন, মোটা দাগের সংস্কার প্রয়োজন, আর খুঁটিনাটি যে সংস্কারগুলো চলমান থাকতে হবে। মোট কথা, রাজনৈতিক দলগুলো যদি মোটা দাগের সংস্কারগুলো না করে, তাহলে তারা ফেল করবে এবং জনগণ আবার নিশ্চয়ই 5 বছর পর তার সমুচিত জবাব দেবে। তো সুতরাং এখন একেবারেই মানে কোন পর্যন্ত করতে চায় এবং সেই পর্যন্ত কেন এই সময়ের মধ্যে সম্ভব না, এটা নিয়ে একটা প্রশ্ন। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের 2টো সময় ঘোষণা দিয়েছিলেন। যদি কম সংস্কার হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমরা আরো বেশি কিছু সংস্কার করে নেব, সেক্ষেত্রে 26শে জুনে নির্বাচনের কথা তিনি বলেছেন। সত্যিকার অর্থে আমরা যে খুব বেশি সময় নিচ্ছি তা না, খুবই যুক্ত একটা সময়ের কথা প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু সংস্কার রিপোর্টগুলো তো মোটা দাগের নির্বাচন, সংবিধান সংক্রান্ত, তারা তো দিয়েছে, তাহলে আর কি বাকি আছে? শফিকুল আলম বলছেন
যে আপনাদের মনে রাখতে হবে এই সরকারে যারা আছেন তাদের কারো এই পাওয়ারের উপর লোভ নেই। স্ব জায়গায় তারা বুৎপত্তি অর্জন করেছিলেন, সেখানে কাজ করে তারা আনন্দ পান, তারা সেখানে ফিরে যাবেন। হ্যাঁ, এটা ডক্টর ইউনূসও বলেছেন, শাসন কাজ পরিচালনা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট আছি। তিনি বলছেন যে আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। অবশ্যই এটাই তো হওয়া উচিত। প্রধান উপদেষ্টা সেটা বলেছেনও, সেই আলোকে আমরা কাজ করছি। আমরা আশা করি দরকারি সংস্কারের পর সামনে যে নির্বাচন হবে সেটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, তার সবাই আনন্দের সঙ্গে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন বলে উল্লেখ করেন প্রেস সচিব। এটা ঠিক যে 15 বছর তো একটা মানে কি বলবো নির্বাচনের নামে জালিয়াতির মধ্যে আছে, এবং সেই নির্বাচনের পর শেখ হাসিনা বলতেন যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। খুব ন্যাক্কারজনক কথাবার্তা। এটাকে এটা বললেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি আর সেই প্রসঙ্গ যাই না, কিন্তু আওয়ামী লীগ যদি এই নির্বাচন আমি আপনাদেরকে বলতে পারি আর নাও পার্টিসিপেট করে, তারপরে উৎসবমুখর হবে এই কারণে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক শক্তি এখন সামনে আছে। বিএনপি যেমন আছে তার সঙ্গীরা আছে, জামাত আছে তার সঙ্গীরাও আছে, ইসলামী দলগুলো যথেষ্ট শক্তি অর্জন করেছে। সুতরাং একটা খুব ভালো ফাইট হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের অভাব বাংলাদেশের জনগণ বুঝবে না। আর আওয়ামী লীগ যদি আসে শেখ হাসিনা ছাড়া, শেখ পরিবার ছাড়া, সেই ব্যাপারে আমার ধারণা যেহেতু নিবন্ধিত দল, আপত্তি নেই। এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি প্রশ্নবিদ্ধ করে রাখবে সেটা অন্য বিষয়। কিন্তু নির্বাচনটা একটা হওয়া দরকার, তাড়াতাড়ি হওয়া দরকার। একটা সাংবিধানিক সিস্টেমে না আসলে অনেকে নানা রকম সুযোগ নিতে পারে। সুতরাং একটা রেগুলার গভর্নমেন্ট এখন এই মুহূর্তে দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা চলছে। সেই সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে, কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাবিব পেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আসুন আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আজকে শহীদ জিয়ার 89তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয়, জেনেক্সে শিফট করো, লাইফকে লিড করো। যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয়, আজকে দেশনেত্রী খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য, কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন, দোয়া তো আছে, কিন্তু উনি যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি, আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন। এবং দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান। সহকর্মীবৃন্দ, আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা, বিষয় এটি নয়। বিষয় একটি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি, জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি, জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি। সহকর্মীবৃন্দ, আজকে এই হোক আমাদের শপথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 89তম জন্মবার্ষিকীতে এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতের রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন, ব্লা ব্লা ব্লা। দর্শক, নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না। তারা আওয়ামী লীগের বিচারের আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা 25-এর শেষে, তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার 26-এর মাঝামাঝির একটু পরেও হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে, এটা স্বাস্থ্য উপদেষ্টার নিজস্ব বক্তব্য, এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এরকম আমরা অনেক সময় দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ফরহাদ মাজারের স্ত্রী, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। এখন হঠাৎ করে কেন 6 মাস 8 মাস লাভ দিয়ে সামনে চলে আসলো, অথবা ডক্টর ইউনূসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে? কারণ বিএনপি বলছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে। বিরাজনীতিকরণ 111-এর মতন যদি এরকম কোন রকম পরিকল্পনা থাকে, সেটাকে নস্যাৎ করে দেবে দেশের জনগণ। তো এই যখন সিচুয়েশন, একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে, তো সরকার আমরা এই গত 6 মাস যাবত দেখছি যে ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে, বৈষম্য বিরোধীদের না। যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত, তাদের ইচ্ছাগুলোকে, অনেক কিছু এখানে ঘটতো। কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না, ওইটাই হয় ঘুরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে। কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে, লেট হলে একটু ঝামেলা হইতে পারে। তো আমাদের নূরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে। এখন হু ইজ জনগণ? আপনি যখন বলেন যে জনগণ চায়, তাহলে আমাদের প্রশ্ন থাকে হু ইজ জনগণ? বিএনপি পন্থী জনগণ, জামাতপন্থী জনগণ, আওয়ামীপন্থী জনগণ? এই দেশে আম জনতা বলতে কেউই নাই। সবাই দল করে, কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে। এদেশের ফাঁকগুলো একটা না একটা দল পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে, তাই না? সো জনগণ এখন বিএনপি, এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান, তাই না? তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে। তারা কারা? বিএনপি পন্থী। এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে 2-1 লক্ষ। তো কোন জনগণের পাল্লা ভারী, সরকার ওই জনগণের পক্ষেই যাবে, এটা নিশ্চিত আমরা বলতেই পারি। তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়, আমাদের চলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়, ডলার সংকট আছে, আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে, এটা সত্য। এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে, এটা কিন্তু বাস্তব। দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে, এটা কমাইতে হবে, নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে, কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের একটা বক্তব্য ভাইরাল আছে না, যে আসলে নিত্য পণ্যের দাম এটা কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না, এটা সিস্টেমে চলে। এটা বলা সোজা, কারণ আগের সরকারগুলা যেই পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায়, পরের সরকার আইসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায়। এখন যদি হাওলাত থাকে, হাওলাতগুলো পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে, বিশেষ করে IMF, বিশ্ব ব্যাংক, আরো অথবা দাতা দেশ চীন বা ভারত, কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া। তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে, 2 মাস পরে ধরো নির্বাচন হয়ে গেল, তো তারা কি সেগুলো দিতে হবে না? না দিলে নতুন করে লোন পাবে, এগুলো পরিশোধ করতে হবে। সো কোন একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সবকিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাবে, বিষয়টা তো তা না। যে কোনো সরকারি রাষ্ট্র ক্ষমতায় বসলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা।
তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে, তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি, তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে। দুঃসংবাদ দুই কারণে: প্রথমত, তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না; দ্বিতীয়ত, বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেঁচিয়ে মানে কান চুলকাচ্ছে, ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো, দেখছেন তো, তাই না? যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে। তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে। বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করাও অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন, এটা 100% বাস্তব। কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে। জামাতের সাথে খুবই সুসম্পর্ক, বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে, এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকেই বিশ্বাস করতে চায় না। তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বলতেছে এবার চমক দেখাবো। জামাতও নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না। এখনো আহত যে ছাত্ররা আছে, চিকিৎসা পায় নাই, কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, সার্জিসদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে। সো এখানে কোনো কিছুই গোছালো না। কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে, সফরের দিকে মনোযোগ দিছো, এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো। ভাই, আমরা হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের রক্তের উপর দিয়ে তোমরা গেছো। নানান বক্তব্য এখন মিক্সিং আছে। সো এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করে ফেলছে। আর বিএনপির সাথে এই বক্তব্য, কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে 5ই আগস্টের পর এই সমন্বয়কদের বড় কোনো অর্জন আর আসলে হয়নি, বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাকটা দিয়ে মাঠে নামে, এরপরে কিন্তু আস্তে করে সরে যায়, দেন মানুষের কাছে হালকা হয়ে যায়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থান। দেখা যাক কি হয়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।